প্র্যাকটিক্যালি ভাইপোর ছকটা বানচাল করে দিল ইডি। কবে? 13 তারিখ মধ্যরাতের একটি নির্দিষ্ট অপারেশনের মাধ্যমে ভাইপো যেটা করতেন সেটাকে বানচাল করে দিলেন। কিভাবে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। আমি সেই কাহিনীটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করব। আপনারা জানেন আইপ্যাকের ভিনেশ চান্ডেল তাকে গ্রেফতার করেছেন, কো ফাউন্ডার ডিরেক্টর। তাকে গ্রেফতার করেছিল, চান্ডেলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেদিনকে গ্রেফতার করলো সেদিনকে 13 তারিখ সকালবেলা ডেকেছিলেন এবং সারাদিন জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত সন্ধে নামার বেশ কিছুক্ষণ পরে তাকে গ্রেফতারি দেখানো হলো এবং তারপর তার মেডিকেল চেক আপ করা হলো। মেডিকেল চেক আপের পর সরাসরি সেই রাতে পাতিয়ালা কোর্টের ট্যান্ডনের বাড়িতে তাকে নিয়ে চলে যাওয়া হলো ভিনেশ চান্ডেলকে। ঘটনাটা কী কারণে? নর্মালি যে কেউ গ্রেফতার হলে তার মেডিকেল টেস্টটা করিয়ে রাখা হয় এবং পরের দিন সকালবেলা নির্দিষ্ট সময় নির্দিষ্ট আদালতে তাকে পেশ করা হয়। এক্ষেত্রে তাকে সেই রাতেই কোর্টে প্রডিউস করার কারণটা কি? খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আছে, আমার মনে হয়েছে বাংলা বার্তা দর্শকদের জানানো দরকার। ভিনেশ চান্ডেল আইপ্যাকের কো ফাউন্ডার এবং আইপ্যাকে তিনি কী কাজটা করতেন? আইপ্যাকে বেসিক্যালি তিনি পাচার সংক্রান্ত টাকাগুলো দেখতেন, অর্থাৎ অবৈধ উপায়ে যে টাকাগুলো আসতো সেই টাকাগুলোকে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে তার পার্টটা দেখতেন। এবং কয়লা পাচার কাণ্ডের যে হাওলা মারফত যে টাকার অপারেশনসটা প্রতীক জৈন, ঋষিরাজ এবং এই ভিনেশ চান্ডেলের মধ্যে, ভিনেশ চান্ডেলের হাতে দায়িত্ব ছিল এই অপারেশনসটা ম্যানেজমেন্টে। যে অর্থাৎ যেভাবে টাকাটা ঢুকছে, কোনো হাওয়ালা মারফত আসবে, বেশ কিছুটা টাকা চেকে দেখানো হবে, যেমন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে চেকে টাকাটা পাচ্ছি, আর বাকি পার্টটা দেখানো হবে, বাকি পার্টটা ক্যাশে গ্রহণ করা হবে এবং সেটা থ্রু হাওয়ালা অপারেশনস। এই পার্টটা আইপ্যাকের প্রতীক জৈন দেখতেন না, এই পার্টটা দেখতেন ভিনেশ চান্ডেল। এবার ঘটনাটা হচ্ছে এই ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করার আগে ভিনেশ চান্ডেলকে তো জিজ্ঞাসাবাদ করেছেন 13 তারিখ সোমবার। আইপ্যাকের প্রতীক জৈনকে, ঋষিরাজকেও ডেকে পাঠানো হয়েছে, তারা হাইকোর্টে মুভ করেছেন। তারা বলছেন যে এখন আমরা যেতে পারবো না, এই মিটলে তারপর 30 তারিখের পর যেতে পারবো, অর্থাৎ সমস্ত এইগুলো যে এই মুহূর্তে নির্বাচন চলছে সেই নির্বাচনী প্রসেসে পরে আমরা যাব। আর ওদিকে তারই মধ্যে প্রতীক জৈনের স্ত্রীকে ডাকা হয়েছে, প্রতীক জৈনের ভাইকে ডাকা হয়েছে, বাবরি জৈন, পুলকিত জৈন, তাদের ডাকা হয়েছে, আপনারা সেটাও জানেন। কিন্তু প্রশ্নটা হলো ভিনেশ চান্ডেলকে সেই রাতে কোর্টে প্রডিউস করার কারণটা কি? আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম। এর পেছনের কারণটা হচ্ছে যাতে পরের দিন আদালতে পেশ করলেই ভাইপো স্বাভাবিকভাবেই, বুঝতে পারছেন তো, ভাইপোর ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা জড়িত আছে, ভাইপোর পলিটিক্যাল ইন্টারেস্টটা জড়িত আছে এবং ভাইপোর ফেঁসে যাওয়ার আবার একটা নতুন অধ্যায় তৈরি হবে। সেই জন্য স্বাভাবিকভাবে সিংঘি, সিকবাল, দিওয়ান সবাইকে দাঁড় করে দিতেন, কোটি কোটি টাকার অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করে দিতেন। ইডি কিন্তু সেই সুযোগটা দিল না। ইডি কী করলো? সেই দিন সারাদিন জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যের অন্ধকার নামার পর বেশ কিছুটা রাতের দিকে যখন সন্ধে পৌঁছলো তখন তাকে শোন অ্যারেস্ট দেখালো এবং দেখিয়ে তার আইনজীবীকে ডেকে পাঠানো হলো। স্বাভাবিকভাবে তার আইনজীবী ছিলেনও, আমি যা খবর নিলাম যে ইডির প্রবর্তন ভবনে তিনি ছিলেন এবং তারপর তার মেডিকেল টেস্ট হলো। এই ভিনেশ চান্ডেলের মেডিকেল টেস্টের পর তাকে শটান নিয়ে চলে যাওয়া হলো যে আদালতের কথা আপনাদের বললাম, দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক, যার নাম হচ্ছে সেফারি বার্নালা টন্ডন। তাঁর বাড়িতে কোর্ট বসিয়ে ইডির অফিসাররা তাকে পুরো ব্যাপারের কেস স্টাডিটা প্রেজেন্ট করলেন। এই ঘটনা, এই ব্যাপার ডিটেলস প্রেজেন্ট করলেন। সেইখানে দীর্ঘ সওয়াল শুনানির পর 13 তারিখ যখন ভোর হতে চলেছে, 14 তারিখ এসছে, সেই সময় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের জাস্টিস টন্ডন রায় দিলেন যে 10 দিন ইডির কন্ট্রোলে, ইডির হেফাজতে থাকবেন এই ভিনেশ চান্ডেল। অর্থাৎ মধ্যরাতে খবর চলে গিয়েছিল ভাইপোর কাছে যে হি ইজ বিং অ্যারেস্টেড, কেন প্রতীকের কাছে খবর চলে এসছে এবং স্বাভাবিকভাবে সেই ভোরবেলা তাকে 10 দিনের কাস্টাডি দেওয়াতে প্র্যাকটিক্যালি আর ওই পাতিয়ালা হাউস কোর্টে সিকবাল কিংবা সিংঘিতে নিয়ে যাওয়ার কোনো সুযোগ ভাইপো কিন্তু পেলেন না এবং ভিনেশ চান্ডেল এই মুহূর্তে ইডির তত্ত্বাবধানে রয়েছেন, ইডির হেফাজতে রয়েছেন 10 দিনের জন্য। এই ঘটনাটা আমি এভাবে বললাম এই কারণে যে দেখুন, নর্মালি যাদের গ্রেফতার করা হয় তাদের সেই রাতেই কোর্ট খুলিয়ে সারা রাত একজন জজ সাহেবকে বাড়িতে কোর্ট রুম তৈরি করে তার সওয়াল শুনানি পর্ব করে এবং তার কাছ থেকে রায় আদায় করে ইডির অফিসাররা ফিরছে, এরকম সচরাচর হয় না। এই ঘটনায় সেটা ঘটলো এবং বিচারকরা তাকে জেলে দিয়ে দিলেন। এবার ভাইপোর হাতে একটাই অপারেশনস থাকে এবার এই রায়ের বিরুদ্ধে পাতিয়ালা হাউস কোর্টের ব্যাপারে হাইকোর্টে, দিল্লি হাইকোর্টে মুভ করা, তারপরে সুপ্রিম কোর্টে মুভ করা, কিন্তু আলটিমেটলি খুব কিছু হবে না। দুটো ইন্টারেস্টিং সওয়াল যখন পাতিয়ালা হাউস কোর্টের জাস্টিস টন্ডনের বাড়িতে সওয়াল হচ্ছে, দুটো ইন্টারেস্টিং
সওয়াল আমার মনে হয়েছে আপনাদের বাংলা বার্তার দর্শকদের জানানো দরকার, কেন এগুলো নিয়ে সোকল প্যান করা ঘণ্টাখানেক মিডিয়া কোনো আলোচনা করে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইডির তরফ থেকে জাস্টিস টন্ডনের কাছে বলা হয়েছে যে একে যদি আমরা ছেড়ে রাখি যে কোনো মুহূর্তে দেশের বাইরে চলে যাবেন, কারণ এই লোকটি যিনি দীনেশ সান্যাল, ইনি কিন্তু মাঝে মাঝেই ভারতবর্ষের বাইরে যান। ফলত স্বাভাবিকভাবে এরকম একটা নোটোরিয়াস এলিমেন্ট ইডির চোখে, যিনি হাওয়ালা ব্যবসায়ীদের দিয়ে কয়লা পাচারের টাকা ঢোকাতেন আইপ্যাকের অপারেশনসের মধ্যে, তাকে ছেড়ে রাখাটা সেফ নয়, কারণ এও আরেকটা বিনয় মিশ্র হয়ে যেতে পারে। ফলত সেইভাবে ইডি সওয়ালটা করলো এবং তারপর 10 দিনের হেফাজতে পেল। 1। 2 নম্বর হচ্ছে দীনেশ সান্যালের যিনি আইনজীবী ছিলেন, তিনি কি সওয়াল করেছেন আমি সেটাও খুঁজে বার করেছি। তাঁর সওয়ালের আর্গুমেন্ট পয়েন্টটা ছিল যে দেখুন, দীনেশ সান্যাল যদি কোনো অন্যায় করে থাকেন, ইট কামস আন্ডার দ্য প্রিভিউ অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আইটি অ্যাক্টের অধীন এটা আসা উচিত, এটা ইডির অধীনে আসা উচিত নয়। দিল্লি পাতিয়ালা হাউস কোর্টে দীনেশ সান্যালের আইনজীবী এটা সওয়াল করেছেন। তার লজিকটা ছিল এইটা যে আমার মক্কেল দীনেশ সান্যাল যদি কোনো টাকা সোনা করে, কোনো কালো টাকা দিয়ে কোনো ব্যবসা করে থাকে, তাহলে ইনকাম ট্যাক্স তো তাকে ধরবে। তাকে ইনকাম ট্যাক্সের আওতায় না এসে ইডির হাতে আসছে কেন? ইডি পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী নর্মালি যে টাকায় 9/6 করা হয় সেই পার্টটাতে তদন্ত করে। এটা কিন্তু খুব যুক্তিগ্রাহ্য একটা ব্যাখ্যা, পরিষ্কার বলছি যে কোনো ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে টাকা 9/6 হয়, তখন কিন্তু পিএমএলএ অ্যাক্টে ইডি সেই অপারেশনসের মধ্যে যায়। এবার স্বাভাবিকভাবে এখানে টাকা 9/6 আগে তো টাকা আমি শো করছি না, অর্থাৎ আমি কয়লার টাকা আইপ্যাকে ঢোকাচ্ছি রাজ্যে তৃণমূল কংগ্রেসের স্বার্থ রক্ষার জন্য, সেইটা যে দেখাচ্ছি সেটা তো আমি ইনকাম ট্যাক্সে দেখাচ্ছি না। ফলে তো এটা ইনকাম ট্যাক্স দেখবে, ইনকাম ট্যাক্সের আওতায় এই পুরো পার্টটা নিয়ে আসতে চেষ্টা করলেন দীনেশ সান্যাল আইনজীবী, অনলি ফর দ্য পারপাস যে ইনকাম ট্যাক্স এইভাবে অ্যারেস্ট করে রাতারাতি তার কাস্টাডিতে নেয় না, তার মামলা করতে হয়, তাতে নির্দিষ্ট কোর্ট আছে, সেই কোর্টের কাস্টাডিতে যায়। ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টররা তাই ইন্সপেকশন করে তার ব্যাপারে সওয়াল করতে পারে, কিন্তু এই লেভেলে ইডি যে অপারেশনসটা করছে সেটা করে না। ফলত সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করলেন দীনেশ সান্যালের আইনজীবী, কিন্তু সেটা ফেল করলো। জাস্টিস টন্ডন পরিষ্কারভাবে 10 দিনের কাস্টাডিতে রেখে দিল দীনেশ সান্যালকে। এখন দীনেশ সান্যাল ইডির কাস্টাডিতে যাওয়াতে কী লাভ ক্ষতি, মানে আমি বলছি তৃণমূলের লাভ, তৃণমূলের ক্ষতি। আপনারা দেখবেন তৃণমূল তো একটা ক্ষতি বড়, তার কারণ যে কয়লা পাচারের এই এন্টায়ার পর্বে কীভাবে তৃণমূল কংগ্রেসের যারা দলটা পরিচালনা করছে তারা বেনিফিটেড হচ্ছে, অর্থাৎ তাদের কর্মচারীদের যে মাইনে পত্র থেকে শুরু করে ইনভেস্টমেন্ট, সেই টাকাটা যে হাওলা মারফত কয়লা পাচারের থেকে টাকাটা গেছে, এর নথি কিন্তু ইডি কালেক্ট করেছে। ইডি ইতিমধ্যে বলেছে, আমি মিডিয়া রিপোর্টও সেখানে দেখছিলাম, যে রাজনৈতিক দল এর নথিতেও তাদের হাতে এসে গেছে, এবং যেখানে হিসেব ছাড়াই আইপ্যাকের হাজার হাজার কোটি টাকার লেনদেনের প্রমাণ তারা পেয়েছেন। ফলত তার সঙ্গে এই দীনেশ সান্যালের অফিসে যে এই এপ্রিল মাসের শুরুতে রেড হয়েছিল, সেই রেডের সঙ্গে মিল আছে। 1। দ্বিতীয়ত হচ্ছে 8ই জানুয়ারি এবছরে যখন আইপ্যাকের কলকাতায় প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিস রেড হলো, 9 তারিখ একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। এই দীনেশ সান্যাল তার সমস্ত স্টাফেদের নির্দেশ দিয়েছিলেন যে যা অফিসিয়াল ফাইন্যান্সিয়াল ডিলিংস হয়েছে সমস্ত মেলকে মুছে দিন, ওয়াশ আউট করে দিন। এইটা ইডি কিন্তু এই দীনেশ সান্যালের অফিস, আইপ্যাকের অফিসে রেড করার সময় তারা আইডেন্টিফাই করেন, তাদের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন, তাদের কর্মচারীদের ডেকে পাঠান, এবং সেইখান থেকে তারা বলেন যে এই এতগুলো তারিখে কোনো মেল নেই, তার মানে কি আপনি অফিস করেননি, না অফিস থেকে কোনো অপারেশনস হয়নি। তারপর ওই কর্মচারীরা শেষ পর্যন্ত স্বীকার করেন যে আমাদের মিস্টার সান্যাল, আমাদের স্যার, তিনি সমস্ত মেলগুলোকে মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন। একটা মানুষ যখন তথ্য লুকোয় তার পেছনে তো একটা কারণ থাকে, ফলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেটা বুঝতে পারে। 1। 2 নম্বর যেটা করেছে, যেটা ইডি এক্ষেত্রে, সেটা হচ্ছে, আমি অপারেশনসের পার্টটা বলছি, এই সমস্ত মুছে যাওয়া মেল তারা রিকভারি করেছে, এবং সেই রিকভারি করা মেল নিয়ে এবার সরাসরি দীনেশ সান্যালকে মুখোমুখি তারা ইন্টারোগেট করছে। এইখানেই ভাইপোর একটা আতঙ্ক এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক। খুব ইন্টারেস্টিং আরেকটা পার্ট আপনাদের আমি একটু নোট করাবো, সেটা হচ্ছে যেদিনকে 13 তারিখ সারাদিন জিজ্ঞাসাবাদ করার পর রাতের দিকে তাকে গ্রেফতারি হলো, তার মেডিকেল টেস্ট করানো হলো, তাকে পাতিয়ালা হাউস কোর্টে জজ সাহেবের বাড়িতে গিয়ে চেম্বার খুলিয়ে সেইখানে চেম্বারে সওয়াল করিয়ে ভোর রাতে তার রায় করিয়ে দীনেশ সান্যালকে গ্রেফতার করে তাদের কাস্টাডিতে নিল। এইসব যখন ঘটনা ঘটছে, আমরা কি দেখলাম, 14 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কর্মীদের মিটিং ডাকলেন,
এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেও সভা করলেন। খুব মানে আপনারা এই 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 ফোল্ডটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বললেন যে আমাদের এজেন্টদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের পেছনে ইডি লেলিয়ে দেওয়া হচ্ছে। আবার ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমাদের কর্মীরা তৈরি থাকুন, কর্মীদের এবার মধ্যরাতে গ্রেফতার করা হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের লোকজনের মধ্যে এই ইন্টারপ্রিটেশন তৈরি করে দেওয়া হলো যে বিনেশ চান্ডেলকে যে গ্রেফতার করা হয়েছে এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা এবং এটা তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার করারই সামিল। ভেবে দেখুন, একটা প্রাইভেট সংস্থা, যে সংস্থা তৃণমূল দলটা চালায়, তারা হাওয়ালা মারফত কয়লার টাকা গিলছে। তারা তো নিজের থেকে, তার ক্ষমতা নেই যে কয়লার হাওয়ালা অপারেশনসের টাকাটা তারা গিলবেন। আমি এর আগের দিনও বলেছি, গতকালও বলেছি, দ্যাট ইজ দ্য ইনস্ট্রাকশন ওয়াজ গিভেন ফ্রম দ্য টপ লেভেল অফ কলকাতা অফিস। এবং স্বাভাবিকভাবে সেই যে অপারেশনসটা, এই হাওয়ালা মারফত এই টাকাটা, যে কয়লার টাকাটা আইপ্যাকে ঢুকবে, প্র্যাকটিক্যালি বকলমে তৃণমূলে ঢুকছে। তার কারণ তৃণমূলের জন্য তারা খরচা করছে, তৃণমূলের ইলেকশন ম্যানেজমেন্ট করছে, গোয়াতে তৃণমূলের ইলেকশন ম্যানেজমেন্ট করেছে। এই যে শয়ে শয়ে কোটি টাকা আইপ্যাকে ঢুকছে উইদাউট এনি ইন্টারেস্ট। আর আইপ্যাকের কি নিজস্বত ক্ষমতা আছে যে তারা কয়লা অপারেশনসের সমস্ত এই ব্ল্যাক মানিটাকে হাওয়ালা অপারেটরদের মধ্য দিয়ে তাদের অ্যাকাউন্টের মধ্যে, তাদের অপারেশনসের মধ্যে ঢুকিয়ে পড়বে? কিছুতেই নয়। আসলে এখানে তৃণমূলের ইন্টারেস্ট আর আইপ্যাকের ইন্টারেস্ট মিলে গেছে। ফলত স্বাভাবিকভাবে তৃণমূল তার নিজের স্বার্থেই এই টাকাটা আইপ্যাককে পেমেন্ট করিয়েছে টু বেনিফিট দ্য পার্টি। এটা হচ্ছে মূল কাহিনী। এই কথাটা, এই লজিকগুলো ঘণ্টাখানেক প্যান প্যান করা মিডিয়া কখনো দেখবেন না উচ্চারণ করছে, কিন্তু লজিক তো তাই বলছে। এখানে আরও কতগুলো ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে দেবো, যে তথ্যগুলো এখানে বলা দরকার। সেটা হচ্ছে দিল্লি হাইকোর্টে ইতিমধ্যে মামলাটা ওঠার কথা, এবং সম্ভবত শুক্রবার দিনে, এই শুক্রবার, আজকে মানে পর আর দুদিনের মধ্যে এই মামলাটা উঠবে হাইকোর্টে। এবার সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এই সংক্রান্ত মামলায় সাম্প্রতিককালে এর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। বলছেন কলকাতা ইজ নট সেফ ফর ইনভেস্টিগেশন। এটা কিন্তু দিল্লির হাইকোর্টেও এই কথাগুলো উচ্চারিত হয়েছে। ফলত আমরা দিল্লি হাইকোর্টেই মামলাটাকে চালাতে চাই। ফলত দিল্লি হাইকোর্টেই তার শুনানিটা হবে। এই যে বিনেশ চান্ডেলের শুনানি বা তাকে গ্রেফতার করা, পুরোটাই দিল্লিতে অপারেশনস হবে। এবং পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের আইপ্যাকের যা যা তদন্ত হচ্ছে, যা যা তদন্তের আওতায় আছে, সেটাও দিল্লিতেই তারা করবে। কারণ ওয়েস্ট বেঙ্গল ইজ নট সেফ ফর ইনভেস্টিগেশন, এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্ব্যর্থহীন ভাষায় আদালতকে জানিয়েছে। আর যে অপারেশনস, আমি এবার একটু অপারেশনস মুডটা বলবো আপনাদের কাছে। সেটা হচ্ছে ইডি এই আইপ্যাককে যে ভাইপো টাকাটা গিলিয়েছে বলতে নিজেদের বেনিফিটের জন্য গিলিয়েছে। এর সিস্টেমটা কী ছিল জানেন? ফেক, এটা এর আগেও আমরা একবার বলেছিলাম, এটা নিয়ে এপিসোড করেছিলাম। ফেক সংস্থা তৈরি করেছে। সেই সংস্থা তৈরি করে সেই ফেক সংস্থা আইপ্যাককে ঋণ দিচ্ছে। ধরুন 13 কোটি টাকা ঋণ দিল। এবার একটা সংস্থা যখন কোনো এজেন্সিকে ঋণ দেয়, তখন তার জন্য একটা মর্টগেজ থাকে, অথবা টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে। কিচ্ছু ছিল না, আপনার দরকার হয়েছে আমি এই 13 কোটি টাকা দিয়ে দিলাম। এইখানেই চেপে ধরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইপ্যাককে, যে আপনারা যে ঋণটা পাচ্ছেন, সেই ঋণ কিসের এগেনস্টে পাচ্ছেন? আপনার তো কোনো প্রপার্টি মর্টগেজ করিয়েছেন, সে মর্টগেজ তো শো করুন আমাদের। সেটা আইপ্যাক শো করতে পারেনি, এই বিনেশ চান্ডেলরা শো করতে পারেনি। আবার তার সঙ্গে বলেছেন যে টার্মস অ্যান্ড কন্ডিশনসটা কী ছিল, অমুক সংস্থা আপনাদের এত কোটি কোটি টাকা ঋণ দিয়েছেন, তো সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনসটা দেখেন, সেটা আইপ্যাক দেখাতে পারছে না। এইখানেই বিনেশ চান্ডেলকে জিজ্ঞাসাবাদ চলছে। গত পরশু জিজ্ঞাসাবাদ হয়েছে, গতকালও সারাদিন প্র্যাকটিক্যালি জিজ্ঞাসাবাদ হয়েছে। আজ যখন এই প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি, সেদিনও জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক নির্বাচনের সময় এই ঘটনাটা ঘটাতে স্বাভাবিকভাবে জনমনে যে ভ্রান্তিটা তৈরি হয় যে নির্বাচনকে কেন্দ্র করেই কি ইডি সক্রিয় হলো, প্রশ্নটা জাগবে। প্রশ্নটা জাগা স্বাভাবিক, এটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্নটা করার পাশাপাশি ইডির এই সক্রিয়তাটা দরকার ছিল, নির্বাচনের অনেক আগেই দরকার ছিল। এরা যে সর্বোচ্চ প্রতারক একটি পরিবার এবং ফেরেববাজ ক্রিমিনাল মাইন্ডসেটের এক যুবক, দিনের পর দিন রাষ্ট্রীয় সম্পদের কয়লার অপারেশনসের টাকা গলার্ধকরণ করে এজেন্সিকে দিয়ে পার্টিকে সমৃদ্ধ করবে, স্ত্রী কিংবা শালীর অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে, আর তারপর ইডির ঘুম ভাঙবে নির্বাচনের আগে। সেটা যেমন প্রশ্ন, তেমনি আবার এটা তদন্ত না করাটাও তো অন্যায়। তো সেই তদন্তের দিকে যাচ্ছে। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। অন্তত নির্বাচনকে মাথায় রেখেও ভাইপোর ছকটাকে আর কার্যকরী করতে না দিয়ে ইডির এই মধ্যরাতের অপারেশনসটা আমার বেশ লেগেছে। জাস্টিস ট্যান্ডনের এই রায়টা আলটিমেটলি দেখা যাক
যে শেষ পর্যন্ত এই রহস্য উদ্ঘাটিত করে কিনা। কেননা ইডির সব তদন্তই তো মাঝপথে হারিয়ে যায়, নির্বাচন চলে গেলে আবার ইডির এই তদন্ত যদি হারিয়ে যায় তখন স্বাভাবিকভাবে সেটা নিয়েও প্রশ্ন উঠবে, অতীতে যেমন প্রশ্ন উঠেছে। কিন্তু তাই বলে তদন্ত হবে না, তাই বলে নথি সামনে আসবে না। আমি শুধু একটা অনুরোধ করব, আমি জানি না আমার অনুরোধ শোনারই বা কেই আছে, যে এই সমস্ত তথ্যগুলো প্রকাশ্যে আসুক। লেট দ্য ফ্যাক্টস বি রিভিলড। পশ্চিমবঙ্গের মানুষ জানুন যারা 1,500 টাকা দিয়ে ভোট চাইছে তারা কিভাবে কয়লাও গপ গপ করে গিলতে পারে। সেটা অন্তত আবার নতুন করে সেই এপিসোডটা শুরু হওয়ার একটা জায়গা তৈরি হলো। কি বলেন?